প্রিয় ছাত্রছাত্রীরা, বৃত্তীয় গতি চ্যাপ্টারের সেকেন্ড ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। এটা কি ধরনের ত্বরণ একটু আমরা ভাবি। দেখো, আমরা অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি যে এই চ্যাপ্টারে যে বৃত্তীয় গতিটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে সমবৃত্তীয় গতি, মানে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। এবার সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলেও গতিবেগের অভিমুখ কিন্তু সর্বদা সেম থাকছে না। যেমন এই ছবিতে দেখো, এ পজিশনে স্পর্শক বরাবর ছিল বেগের অভিমুখ, বি পজিশনেও স্পর্শক বরাবর, দুটো অভিমুখ কিন্তু সেম না, তবে গতিবেগের মান সবসময় কিন্তু ভি আছে। এই যে গতিবেগের পরিবর্তন হচ্ছে তার ফলে নিশ্চয়ই একটা ত্বরণ আছে। সেই ত্বরণের অভিমুখ দেখা যাবে কোন দিকে না, কেন্দ্রের দিকে, এবং সেই জন্যই ত্বরণটাকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। আসলে অভিকেন্দ্র ত্বরণ না থাকলে কখনোই কোনো বস্তু একটা বিন্দু বা অক্ষের চারিদিকে বৃত্তপথে ঘুরবে না। তাহলে প্রথমেই আমাদের বুঝে নিতে হবে যে অভিকেন্দ্র ত্বরণের রাশিমালাটা কেমন। তো দেখো, এই বৃত্তপথে একটা বস্তু ধরো ওমেগা কৌণিক বেগে ঘুরছে। কত কৌণিক বেগে ঘুরছে? ওমেগা, এবং তার দ্রুতি কত? ভি, মানে বেগের মানও ভি। প্রথমে সে এ পজিশনে ছিল, টি সময় পরে গিয়ে সে বি পজিশনে আসলো, কত কৌণিক সরণ হলো? থিটা। প্রথমেই বলে রাখি, এক্ষেত্রে থিটাটাকে খুব ক্ষুদ্র ভাবছি। থিটা খুব ক্ষুদ্র। থিটা যদি খুব ক্ষুদ্র হয়, তবেকার গিয়ে আমরা যে কাজগুলো করছি সেগুলো মানে অ্যাপ্লিকেবল হবে, নচেত কিন্তু হবে না। তো আগে কাজটা করে নিই। সেটা হচ্ছে, দেখো, যখন এ বিন্দুতে আছে গতির অভিমুখ এ থেকে পি এর দিকে, মান কত? ভি, অবশ্যই স্পর্শক বরাবর। এই গতির বৃত্তপথের কেন্দ্রের দিকে দেখো কোনো উপাংশ নেই। কেন্দ্রের দিকে উপাংশ কত? 0। কেন? কারণ এই অ্যাঙ্গেলটা কত? ব্যাসার্ধ আর স্পর্শকের মাঝে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ভেক্টরের কোনো উপাংশ থাকে না। তাহলে যখন এ পজিশনে আছে কেন্দ্রের দিকে গতির কোনো উপাংশ নেই। যখন বি পজিশনে গেল তখন সেখানকার স্পর্শক বরাবর গতিবেগ মান সেই ভি, কিন্তু এই গতিবেগকে যদি দুটো উপাংশে ভাঙি, একটা উপাংশ আগের এ পজিশনে বেগের দিকে, মানে এই দিকে, আর একটা তার লম্ব দিকে, মানে এই এ ও এর সমান্তরাল দিকে। এবার দেখো, এই কোণটা থিটা হলে একান্তর হয়ে এই কোণটা থিটা হচ্ছে, কারণ এটার এটা পরস্পর সমান্তরাল, এটা ভেদক ভাবতে পারো। এই কোণটা থিটা হলে দেখো এই কোণটা থিটা হচ্ছে, কেন? কারণ এই কোণ প্লাস এই কোণ দেখো 90, ব্যাসার্ধ স্পর্শক। আবার এই কোণ প্লাস এই কোণ 90, কেন? লম্ব উপাংশে ভাঙা হয়েছে। দুটো ক্ষেত্রেই মাঝের কোণটা কমন এবং যোগফল 90, তাহলে অবশ্যই এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে এটা থিটা তো এটা থিটা, এটা থিটা তো এটাও থিটা। তাহলে ভি এর এই বরাবর উপাংশ হচ্ছে কত? ভি কস থিটা। আর এই বরাবর উপাংশ কি হচ্ছে? ভি সাইন থিটা। এবার তোমরা জানো, থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে কস থিটা সমান 1 লেখা যায়, তাহলে এটা হয়ে গেল ভি। আর সাইন থিটা সমান থিটা লেখা যায়, তাহলে এটা হয়ে গেল ভি থিটা। যদি তোমরা না জেনে থাকো যে কেন এটা লেখা যায়, অবশ্যই কমেন্টে জানাবে, আমি অন্য একটা ভিডিও বানিয়ে দেবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যখন এ পজিশনে ছিল তখন এপি অভিমুখে বেগ কত ছিল? ভি। যখন বি পজিশনে গেল তার সমান্তরাল দিকে বেগ কত? ভি। তাহলে এই এপি অভিমুখে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। এই স্থানভেদে দেখছি এই অভিমুখে বেগ কি? ভি ছিল, ভি থাকছে। তবে হ্যাঁ, কন্ডিশন এটা মাথায় রাখতে হবে, থিটা খুব ক্ষুদ্র, তবেকার কি। আর এর লম্ব দিকে মানে কেন্দ্রের দিকে এ পজিশনে বেগ কত ছিল? 0। একটু পরে বেগ কত হয়েছে? সেই একই দিক বা তার সমান্তরাল দিক। বি বিন্দুটা এ বিন্দুর খুব কাছাকাছি, মানে একই দিকই হয়ে যাচ্ছে প্রায়, তবে অ্যাকুরেটলি বলতে গেলে সমান্তরাল দিকে বেগ কত? ভি থিটা। তাহলে এই কেন্দ্রের দিকে বেগের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, 0 থেকে কত হয়েছে? ভি থিটা। বেগের পরিবর্তন মানে ত্বরণ, অন্তিম বেগ তো বেশি। প্রাথমিক বেগ কত ছিল? 0, পরে গিয়ে কত হলো? ভি থিটা, অন্তিম বেগ বেশি। তাহলে কেন্দ্রের দিকে ত্বরণ আছে, সেই ত্বরণ এ সমান কত হচ্ছে? অন্তিম বেগ ভি থিটা মাইনাস প্রাথমিক বেগ 0 বাই ত্বরণ সমান কি? বেগ পরিবর্তন বাই সময়। কত সময় এটা হয়েছে ভেবেছি? টি সময়, তাহলে বাই টি সমান ভি ইন্টু থিটা বাই টি। তোমরা অলরেডি জানো থিটা বাই টি কৌণিক সরণ বাই সময়, মানে কৌণিক বেগ সমান ভি ওমেগা। এবার যদি শুধু আমি ভিকে রাখতে চাই, অলরেডি আগের ক্লাসে আমরা শিখে ফেলেছি ওমেগা সমান কি? ভি বাই আর। ভি সমান ওমেগা আর অথবা ওমেগা সমান ভি বাই আর।
তাহলে সেই হিসেবে আমরা এ সমান কি বলতে পারি, ওমেগা সমান যদি ভি বাই আর লিখি, ভি স্কোয়ার বাই আর, অথবা যদি ভিকে রাখবো না ওমেগাকে রাখবো ভাবি, তাহলে ভি সমান ওমেগার বসালে কি পাবো, ওমেগা স্কোয়ার আর। তাহলে এই গেল অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা। বৃত্তপথে সমদ্রুতিতে ঘুরলে বৃত্তপথের কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে, সেই ত্বরণকে অভিকেন্দ্র ত্বরণ বলে, যার রাশিমালা কি ভি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার আর। তবে মাথায় রেখো, যদি সমদ্রুতিতে না ঘোরে তাহলে কিন্তু স্পর্শক বরাবর ত্বরণ থাকবে, সেটা আমাদের সিলেবাসে নেই। এবার অভিকেন্দ্র বলের রাশিমালা কি হবে, অভিকেন্দ্র বল তার রাশিমালা কি হবে? তোমরা জানো ত্বরণের সঙ্গে ভর গুণ করলেই বল পাওয়া যায়, তাহলে এর সঙ্গে ভর গুণ করে দাও। কার ভর? যে ঘুরছে তার ভর, ধরো সেটা এম, তাহলে হবে এম ভি স্কোয়ার বাই আর, নতুবা হবে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এই গেল অভিকেন্দ্র বলের রাশিমালা। এই প্রসঙ্গে একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, অভিকেন্দ্র বল কাজ করছে বস্তুর ওপরে, কোন দিকে? বৃত্তপথের কেন্দ্রের দিকে। বস্তুর ওপরে কাজ করছে কোন দিকে? বৃত্তপথের কেন্দ্রের দিকে। প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাহলে এর প্রতিক্রিয়া বল, যার নাম হচ্ছে অপকেন্দ্র প্রতিক্রিয়া। অভিকেন্দ্র বলের বিপরীত দিকে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল অপকেন্দ্র প্রতিক্রিয়া কার ওপর কাজ করবে? এই ঘূর্ণাক্ষের ওপরে বা ঘূর্ণন কেন্দ্রের ওপরে, কোন দিকে? বস্তুর দিকে। এখানে আরেকটা বল কাজ করে, সেটা হচ্ছে এই বস্তু যেহেতু ঘুরন্ত নির্দেশতন্ত্রে আছে, মানে ত্বরণযুক্ত নির্দেশতন্ত্রে আছে, তার ফলে এর ওপর একটা অলিক বল কাজ করে, যার অভিমুখ হয় কেন্দ্র থেকে বাইরের দিকে, কাজ করে বস্তুর উপরে। এই বলটার নাম হচ্ছে অপকেন্দ্র বল। তাহলে তিনটে বল, অভিকেন্দ্র বল, তার প্রতিক্রিয়া অপকেন্দ্র প্রতিক্রিয়া, আর একটা অলিক বলের কথা বললাম অপকেন্দ্র বল, কার ওপর কাজ করবে? বস্তুর ওপর। যেমন ধরো ওই একটা বাসের মধ্যে মানুষজন বসছিল, হঠাৎ করে বাসটা এই বাঁক নিল, মানুষজন কিন্তু বাইরের দিকে, মানে ডান দিকে যদি বাঁ দিকে বাঁক নেয়, ডান দিকে জানলার দিকে বা ডান দিকে হেলে যায়। যে জানলার ধারে বসে আছে সে দেওয়ালে কি প্রচণ্ড চাপ অনুভব করে, কেন? তাকে কে ঠেললো? কেউ তো ঠেলেনি। তাহলে এই ঠেলটা সে অনুভব করলো কেন? কারণ সে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে আছে, ত্বরণযুক্ত নির্দেশতন্ত্র। তো সেক্ষেত্রে একটা অলিক বল কাজ করছে, যেটা হচ্ছে অপকেন্দ্র বল। তাহলে তিনটে বল শিখলে, তিনটে বলের রাশিমালা কিন্তু এটাই, এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর। তো এটা গেল এই বিষয়টা। এবার চলে আসি এই কয়েকটা বাস্তব উদাহরণ, যে ক্ষেত্রে আমাদের অভিকেন্দ্র বলের প্রয়োজনীয়তা আছে। যেমন এই যে বাচ্চাটা হাসি মুখে রাস্তায় বাঁক নিচ্ছে, সাইকেল চালাচ্ছে, নতুন সাইকেল চালানো শিখেছে, মনে খুব আনন্দ, প্রচণ্ড জোরে বাঁক নিচ্ছে। কিন্তু বাঁক নেওয়ার সময় কিছু নিয়ম আমাদের মানতেই হবে। জাস্ট হ্যান্ডেলটা এরকম ধরেছিলাম, এই ঘুরিয়ে দিলেই বাঁক নেওয়া যায় না। যদি আমি এদিকে বাঁক নিতে চাই, তাহলে আমাকে এদিকে ঝুঁকে হ্যান্ডেল ঘোরাতে হবে। তাই কিন্তু দেখো সত্যিই ঝুঁকেছে, একটু বেশি ঝুঁকে ফেলেছে, এতটাও ঝোঁকা ঠিক নয়, যাই হোক। তো এইভাবে যদি ঝোঁকে, তাহলে কি হবে? রাস্তা ওর ওপরে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, ঠিক ওর বরাবর, সেটা ধরো আর। এটা রাস্তার প্রতিক্রিয়া। কেন এই অ্যাঙ্গেলে? কারণ ও তো ঝুঁকে আছে, সেই জন্য রাস্তার প্রতিক্রিয়াটাও অ্যাঙ্গেলে ওর উপর কাজ করছে। এই প্রতিক্রিয়াটা যদি উপাংশে ভাঙো, একটা উপাংশ ওপরের দিকে পাবো আর একটা উপাংশ পাবো এই দিকে, মানে অনুভূমিক দিকে। এই যদি সে উল্লম্বের সঙ্গে থিটা কোণে ঝোঁকে, মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই উপাংশটা হবে আর কস থিটা, আর এটা হবে আর সাইন থিটা। এর ওজন কাজ করবে কোন দিকে? অবশ্যই নিচের দিকে, এমজি। তাহলে দেখো এই যে ওজন এমজি আর আর কস থিটা, এই দুটো সমান, কারণ রাস্তা ভেঙে ও নিচে বসেও যাচ্ছে না, ও আকাশে উড়ে যাচ্ছে না, এই বরাবর ওর কোনো গতি নেই। তাহলে উপরের বল সমান নিচের বল, তাহলে কি লিখতে পাচ্ছি? আর কস থিটা সমান এমজি। আর একটা বিষয় দেখো, এই বলটা কি কাজ করছে? এই যে বৃত্তপথে ঘুরতে চাইছে, অভিকেন্দ্র বল ছাড়া কিন্তু মোটেও এই বৃত্তপথেও ঘুরতে পারবে না। অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করবে? বস্তুর ওপর, বৃত্তপথের কেন্দ্রের দিকে। তাহলে এই আর সাইন থিটা কাজ করছে এই বৃত্তপথটার কেন্দ্রের দিকে। তাহলে এইটাই আসলে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। তাহলে আর সাইন থিটা সমান কি লিখতে পারি? অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই স্মল আর। এর দ্রুতি ধরো কত দ্রুতিতে এগোচ্ছে? ভি দ্রুতিতে এগোচ্ছে। আর এই যে বৃত্তপথটার ব্যাসার্ধ ধরো কেন্দ্র এখানে, তাহলে এই যে ব্যাসার্ধ ধরো স্মল আর। তাহলে আর সাইন থিটা কি হয়ে গেল? অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই স্মল আর।
এবার যদি দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাচ্ছি, আর সাইন থিটা বাই আর কস থিটা, আর কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা সমান কি এম ভি স্কোয়ার বাই এম জি, এম কেটে গিয়ে ভি স্কোয়ার বাই আর জি মুখস্থ রাখতে হবে। তাহলে বৃত্তপথে বাঁক নেওয়ার সময় সাইকেল বা মোটর সাইকেলকে যদি ভি দ্রুতিতে আর ব্যাসার্ধের বৃত্তপথে বাঁক নিতে হয়, তাহলে ওকে যদি থিটা কোণে ঝুঁকতে হয়, এদের মধ্যে রিলেশন কি না ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। খুব ভালো, বাঁক নিয়ে ফেললো, কিন্তু আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে একই সঙ্গে এর ওপর কাজ করছে অপকেন্দ্র বল বাইরের দিকে। তাহলে অপকেন্দ্র বলের জন্য বাইরের দিকে ছিটকে যাচ্ছে না কেন, ঘর্ষণ বল ওকে বাঁচাচ্ছে। এবার যত বেশি স্পিডে বাঁক নেবে তত অপকেন্দ্র বল বেশি কাজ করবে, তত ঘর্ষণ বলের মান বাড়তে হবে, তবেকারই ও বাইরের দিকে ছিটকে যাবে না। তাহলে ঘর্ষণ বল মানে স্থিত ঘর্ষণ বল, তার ম্যাক্সিমাম মান কত হতে পারে, তোমরা জানো সীমাস্ত ঘর্ষণ। তাহলে ও যদি ম্যাক্সিমাম দ্রুতিতে বাঁক নেয়, অপকেন্দ্র বলটা কত হচ্ছে না এম ম্যাক্সিমাম দ্রুতি, তাহলে ভি সাফিক্স এম লিখছি, এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর, এইটা হচ্ছে অপকেন্দ্র বল। এই অপকেন্দ্র বলটাকে ঠেকাচ্ছে কে, ঘর্ষণ বল। কোন ঘর্ষণ বল, সীমাস্ত ঘর্ষণ বল। তার মানে এর থেকে বেশি বেগ গেলেই সীমাস্ত ঘর্ষণ বল পার করবে, ও ছিটকে যাবে এদিকে, রাস্তার ওই দিকে নয়াঞ্জলি দিকে ধপ করে পড়বে। তাহলে সেটা যাতে না হয় তার জন্য মাথায় রাখতে হবে যেন ঘর্ষণ বলটাকে ওর অপকেন্দ্র বল পেরিয়ে না যায়। এবার ঘর্ষণ বল সমান আবার কি, মিউ ইন্টু লম্ব বল। লম্ব বল তোমরা জানো লম্বালম্বি উপর দিকে কাজ করে, তার উল্টে কি আছে এমজি, তাহলে মিউ ইন্টু এমজি। তাহলে এখান থেকে আমরা ভি ম্যাক্স সমান কি পাচ্ছি, ভি ম্যাক্স সমান পাচ্ছি, দেখো এম কাটলো আর গিয়ে গুণ হলো রুট ওভার মিউ আর জি। তাহলে এটাও মনে মুখস্থ রাখতে হবে যে এই রুট ওভার মিউ আর জির থেকে বেশি বেগে কিন্তু বাঁক নিতে পারবে না। এবার যখন ম্যাক্সিমাম বেগে বাঁক নেবে তখন ঝুঁকতেও হবে ম্যাক্সিমাম কোণে, তাহলে সেই কোণটা যদি থিটা ম্যাক্স হয়, তাহলে আমরা কি লিখতে পারি, ট্যান থিটা ম্যাক্স সমান ভি ম্যাক্স স্কোয়ার বাই আর জি। ভি ম্যাক্স সমান কি, এটা তার স্কোয়ার মানে রুটটা থাকবে না, তাহলে মিউ আর জি বাই আর জি, কেটে কুটে গিয়ে কি হলো মিউ। তাহলে ট্যান থিটা ম্যাক্স সমান মিউ, ট্যান থিটা ম্যাক্স সমান কি পেলাম মিউ। আবার তোমরা জানো মিউ সমান হয় ট্যান ল্যামডা। এই ল্যামডাটা কি ছিল, ঘর্ষণ কোণ। ঘর্ষণের ভিডিও খেয়াল করবা, ল্যামডা কি ঘর্ষণ কোণ। তুলনা করলে কি বলতে পারছি, থিটা ম্যাক্স সমান ল্যামডা। তার মানে এই বাঁক নেওয়ার সময় কেউই এই ঘর্ষণ কোণের থেকে বেশি কোণে মোটেও ঝুঁকতে পারবে না। তাহলে আশা করি হাসি মুখে থাকার রহস্য বুঝতে পেরেছ, ও এই হিসেবগুলো কিন্তু একদম ক্লিয়ারলি মেনে চলছে। যদি পার করে যায় মুখটার হাসি থাকবে না, যাতা অবস্থা হয়ে যাবে, নয়াঞ্জলিতে গিয়ে পড়বে। এর ওপর বেস করে বেশ কিছু অঙ্ক আছে, এই দুটো থিওরির ওপর বেস করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট টপিকে চলে আসি, সেটা হচ্ছে যদি একটা গাড়ি থাকে, 4 চাকার গাড়ি, সে বেচারা তো আর ওই সাইকেল মোটর সাইকেলের মতো বাঁক নিতে পারছে না। এবার ধর একটা হাইওয়ে বানিয়েছি যেখানে বড় একটা বাঁক আছে, সেই বাঁকে গাড়ির স্পিড স্লো করলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে, সেটা করলে চলবে না। তাহলে গাড়িগুলো যথেষ্ট স্পিডে চলে যাবে, অথচ ঝোঁকার প্রয়োজনীয়তা থাকবে না। কি করলে সেটা সম্ভব, সেটা তখনই সম্ভব যখন রাস্তাটাকে এরকম করে একটু বেঁকিয়ে বানাবো, মানে রাস্তার একদিক উঁচু হবে একদিক নিচু, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি এমনিই ঝুঁকে যাবে। দেখতে পাচ্ছ এই যে রাস্তার ভিতর প্রান্তটা নিচু, বাইরের প্রান্তটা উঁচু, কতটা হাইট বেশি আছে, এইচ পরিমাণ হাইট বেশি আছে। এইভাবে রাস্তা বানানোকেই বাঙ্কিং বলে। এবার এক্ষেত্রে বাঙ্কিং কোণ কোনটা, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বাঙ্কিং কোণ, ধরো সেটা থিটা। এবার এরকম করলে কি হচ্ছে দেখো, একটু দেখে নাও। এই গাড়িটার ওপর রাস্তার প্রতিক্রিয়া সেই বাঁকাভাবে কাজ করবে, কারণ রাস্তার তলের সঙ্গে লম্বভাবে কাজ করবে। ধরো সেটা এন, এটার উপাংশে ভাঙলে একটা উপাংশ উল্লম্ব দিকে পাবো আর একটা উপাংশ অনুভূমিক দিকে পাবো। এই উপাংশটাই আসলে সেই অভিকেন্দ্র বলের যোগান দেবে। তাহলে উপর দিকের উপাংশটা কি হবে, এটা থিটা হলে জ্যামিতি বলে এটাও থিটা হবে, তাহলে উপর দিকের উপাংশটা হচ্ছে এন কস থিটা, আর অনুভূমিক দিকেরটা হচ্ছে এন সাইন থিটা। নিচের দিকে কাজ করবে কি না, গাড়ির ওজন মানে এমজি।
এইবার গাড়ি ধরো ভি দ্রুতিতে এগোচ্ছে, গাড়ির ভর সেই তো এম ধরাই হয়েছে। এবার এই অবস্থায় যেহেতু সাম্য বজায় আছে, তাহলে উপরের বল সমান নিচের বল, আগে যেটা করেছি, তাহলে কি লিখতে পারি, এন কস থিটা সমান এম জি। আর এই এন সাইন থিটা কী করছে, অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, তাহলে এন সাইন থিটা সমান কি, ধরো এই বৃত্তপথটার ব্যাসার্ধ সেই স্মল আর, তাহলে এম ভি স্কোয়ার বাই স্মল আর। আবার ভাঙো, মানে ভাগ করো, দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে এন এন কাটবে, সাইন থিটা বাই কস থিটা মানে সেই আগের মতোই, সাইকেল আরোহীর মতোই ট্যান থিটা সমান এদিকেও কাটাকুটি হয়ে কী পেলাম, ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু আলাদা কিছু নয়, আমরা ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি পাচ্ছি। এরপরে তুমি এই যে রাস্তার প্রস্থচ্ছেদ সেখান থেকেও কিন্তু ট্যান থিটা বার করতে পারো। তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা সমান কি, ট্যান থিটা দেখো, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, মানে এইচ বাই এক্স, এইচ বাই এক্স। তাহলে তুলনা করলে কি পাচ্ছি, এইচ বাই এক্স সমান কি ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখান থেকে ভি সমান কি পাচ্ছি, রুট ওভার এইচ আর জি বাই এক্স, মুখস্থ হবে, ভি সমান রুট ওভার এইচ আর জি বাই এক্স। তাহলে এই গেল বাঙ্কিংয়ের ক্ষেত্রে কত বেগে যাব তার ফর্মুলা। মাথায় রেখো, এই বেগে গেলে পরে ঘর্ষণের কোনো প্রয়োজনীয়তা নেই, খুব সুন্দরভাবে এই রাস্তার যে লম্ব প্রতিক্রিয়া তার উপাংশের দরুনই অভিকেন্দ্র বলের সাপ্লাই হচ্ছে এবং গাড়িটা বাঁক নিয়ে চলে যাবে। ঘর্ষণ আসলে পরে কী হবে, টায়ারের সঙ্গে রাস্তার একটা ক্রিয়া প্রতিক্রিয়া হবে, রাস্তার ক্ষতি হবে, টায়ারের ক্ষতি হবে। এই বেগে গেলে সেটা হবে না। কিন্তু যদি এই বেগের থেকেও বেশি বেগে যেতে চায়, তখন গিয়ে কি আরও বেশি অভিকেন্দ্র বলের প্রয়োজনীয়তা হবে, বা ভাবতে পারো অপকেন্দ্র বলের দরুন কি ছিটকে যাওয়ার প্রবণতা জন্মাবে বাইরের দিকে, সেখান থেকে ওকে রক্ষা করবে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, ছিটকে যাবে এই বরাবর, তাহলে ঘর্ষণ বল কাজ করবে ঠিক রাস্তার সমান্তরালে তার উল্টো দিকে, তাহলে এই দিকে কাজ করছে ঘর্ষণ বল। আমি কালারটা একটু চেঞ্জ করি তাহলে সুবিধা হবে। তাহলে এই দিকে কাজ করছে ঘর্ষণ বল এফ। এইবার জ্যামিতি বলে এই অ্যাঙ্গেলটা কত হবে, সেই থিটা। তাহলে এই দিকে একটা উপাংশ চলে আসবে ঘর্ষণের এফ কস থিটা, আর একটা উপাংশ আসবে এই নিচের দিকে এফ সাইন থিটা। তাহলে আগের ছবির থেকে এই ছবিটা এইখানে পার্থক্য হয়ে গেল, এই দুটো উপাংশ নিয়েও আমাদের ভাবতে হবে। তাহলে সেই হিসেবটা আমি এই পাশে করছি, দেখো। তাহলে এবার ওপর নিচ যদি ভাবি তাহলে কি হচ্ছে, উপরে এন কস থিটা, নিচে কি, নিচে হচ্ছে এফ সাইন থিটা আর এম জি। এফ মানে তো মিউ এন, বাঁদিকে নিয়ে এসে কমন নিচ্ছি, এফ মানে কি ঘর্ষণ বল মানে কি মিউ এন, বাঁদিকে নিয়ে এসে কমন নিচ্ছি, তাহলে এন কমন গেল, কস থিটা মাইনাস মিউ সাইন থিটা সমান কি হলো এম জি। 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম, উপর নিচ হয়ে গেল। এবার এপাশ ওপাশ দেখো, এপাশে আগে ছিল শুধু এন সাইন থিটা, তার সঙ্গে এবার অ্যাড হলো এফ কস থিটা, তাহলে এন সাইন থিটা প্লাস এফ কস থিটা, এটা কিসের যোগান দিচ্ছে, অভিকেন্দ্র বলের। সরি, আগে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছিল শুধু এন সাইন থিটা, তার সঙ্গে এবার এফ কস থিটা অ্যাড হয়ে গেল। তাহলে কি লিখবো, এম ভি স্কোয়ার। অবশ্যই এটা ম্যাক্সিমাম বেগ, যে বেগে গিয়ে ও কোনো রকমে বাঁক নিচ্ছে, পিছলে যাচ্ছে না, সীমাস্থ ঘর্ষণ বল ওকে বাঁচাচ্ছে। তাহলে এই বেগের জায়গায় ভি সাফিক্স এম মানে ম্যাক্সিমাম ভেলোসিটি লিখবো, এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর। এখানেও সেই এফের জায়গায় মিউ এন লিখে এনটাকে যদি কমন নিই, তাহলে সাইন থিটা প্লাস মিউ কস থিটা সমান এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর। 2 নম্বর সমীকরণ দিলাম। এবার একটা কাজ করি, ওই 2/1 করি, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিয়ে দিই। দেখো এটা আর এটার মধ্যে হচ্ছে এন এন কেটে গেল, তাহলে কি থাকছে, সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা ইজ ইকাল টু এটাকে এটা দিয়ে ভাগ দিলে দেখো ভি ম্যাক্স স্কোয়ার বাই কি হচ্ছে এম এম কেটে গিয়ে আর জি, ভি ম্যাক্স স্কোয়ার বাই আর জি। এবার আমি করব কি, এই উপর নিচে কস থিটা দিয়ে ভাগ করে দিই, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, তাহলে ট্যান থিটা প্লাস মিউ বাই এটা কি হচ্ছে 1 মাইনাস মিউ
ট্যান থিটা সমান কি ভি ম্যাক্স স্কোয়ার বাই আর জি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ভি ম্যাক্স সমান রুট ওভার আর জি ইন্টু মিউটাকে আগে লিখতে পারি মিউ প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা। তাহলে এই গেল ফাইনাল অ্যান্সার। তাহলে এই বেগটা কখন না, যখন ঘর্ষণের কোনো প্রয়োজনীয়তা নেই, এটাই বেটার, এই বেগে যাওয়াই বেটার, এর চেয়ে জোরে না যাওয়াই ভালো। কী দরকার অত জোরে গিয়ে, অত তাড়াহুড়োর কী আছে। কিন্তু ঘর্ষণের সাহায্য নিয়ে তুমি ম্যাক্সিমাম এই বেগে যেতে পারো, এটা পার করলে তোমার স্থান হবে এদিকে নয়াঞ্জলিতে। তাহলে আশা করি হিসাব নিকেশগুলো ভালো করে বুঝে গিয়েছো। এর অপকেন্দ্র বলের আরও কিছু বাস্তব উদাহরণ, যেমন সেন্ট্রিফিউজ মেশিন, সেখানে কি থাকে, এরকম একটা অ্যাক্সিসের চারিদিকে একটা চোঙ রোটেট করে, বিভিন্ন কাজে লাগে। যেমন ধরো একটা লিকুইডের মধ্যে বিভিন্ন রকম পার্টিকেল আছে, কোনো পার্টিকেলগুলো ভারী, কোনোগুলো হালকা। তাহলে যদি এই ধরো সেম ডিস্টেন্স আর ডিস্টেন্সে এখানে ধরো ভারী হালকা সব পার্টিকেলগুলো আছে, তাহলে অপকেন্দ্র বলের ফর্মুলা কি, এম ওমেগা স্কোয়ার আর। ওমেগা তো সবারই সেম, সবাই একসাথেই ঘুরছে। তাহলে আরও ধরো একই ডিস্টেন্সের পার্টিকেলগুলোর কথা ভাবছি, আরও সেম। তাহলে যে পার্টিকেলগুলোর মাস বেশি, ভর বেশি, তাদের অপকেন্দ্র বল বেশি, তাহলে তাদের মধ্যে ছিটকে যাওয়ার প্রবণতা জন্মাবে কি বাইরের দিকে। তাহলে হবে কি, ওই লিকুইডটাকে রেখে, মানে মিক্সারটাকে রেখে কিছুক্ষণ যদি এরকম জোরে জোরে ঘোরায়, তাহলে কি হবে, ভারী বস্তুগুলো জমবে কোথায়, একদম গায়ে, চোঙের গায়ে, সিলিন্ডারের গায়ে। আর ভিতরে জমবে কোনগুলো, হালকা কণাগুলো, এবং ওদের সেপারেট করে নেওয়া যাবে। তাহলে এইভাবে কাজ করে আমাদের সেন্ট্রিফিউজ মেশিন। বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় এই সেপারেশনের জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক এইরকমই ওয়াশিং মেশিনের মধ্যেও থাকে, জামা কাপড়ের মধ্যে ঢুকিয়ে দাও, জোরে জোরে ঘোরালে কী হবে, জল ছিটকে বেরিয়ে যায়, জামা কাপড় থেকে একদম জল বের করে দেওয়া যায়। তারপরে জামা কাপড়টা নিয়ে এসে রোদে 5 মিনিট রাখো, একদম করে শুকিয়ে যাবে। তাহলে বিভিন্ন কাজে ইউজ করা যায়, তোমরা বই থেকেও একবার দেখে নেবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা লাস্টে আলোচনা করছি, সেটা হচ্ছে এই ওজনের হ্রাস। পৃথিবীতে আমরা বসে আছি, এই ধরো একটা পৃথিবীতে বসে আছি, পৃথিবী ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তার ফলে আমাদের মধ্যেও তো একটা অপকেন্দ্র বল কাজ করছে, এবং যার ফলে আমাদের ওজন কিন্তু সেম থাকছে না। ব্যাপারটা কি বোঝো, এই আমরা ধরো এখানে আছি, কত অক্ষাংশে কী করে বুঝবো, এখান থেকে পৃথিবীর কেন্দ্র যোগ করো, নিরক্ষ রেখা দেখতে পাচ্ছ, ওটাই নিরক্ষীয় তল, তার সঙ্গে যে অ্যাঙ্গেল করছে থিটা, সেটাই হচ্ছে আমাদের অক্ষাংশ। তাহলে ধরো আমরা এখানে আছি মানে থিটা অক্ষাংশে আছি। তাহলে আমরা যে বৃত্তপথে ঘুরছি সেই বৃত্তপথ কিন্তু এইটা, তার ব্যাসার্ধ কোনটা, এইটা ধরো সেটা স্মল আর। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ এই ক্যাপিটাল আর, আমরা যে বৃত্তপথে ঘুরছি তার ব্যাসার্ধ স্মল আর। যেই বৃত্তপথে ঘুরছি সবাই কিন্তু ওমেগা কৌণিক বেগে ঘুরছি, সবাই পৃথিবীতেই বসে আছি। তাহলে বৃত্তপথে ঘুরলে অপকেন্দ্র বল কাজ করবে কোত্থেকে কোন দিকে কাজ করবে, পৃথিবীর কেন্দ্র ও ধরো, আর আমরা যে বৃত্তপথে ঘুরছি তার কেন্দ্র ধরো ও ড্যাশ। তাহলে অপকেন্দ্র বল কাজ করবে কেন্দ্র থেকে বাইরের দিকে, মানে এই দিকে। রাশিমালা কী হবে, এম ওমেগা স্কোয়ার স্মল আর। এই অপকেন্দ্র বল এদিকে কাজ করছে, আর আমাদের ওজন কোন দিকে কাজ করবে, সেটা অবশ্যই পৃথিবীর কেন্দ্রের দিকে। কত হবে সেটা এখানে লিখছি, mg। তাহলে ওজন কাজ করছে পৃথিবীর কেন্দ্রের দিকে, অপকেন্দ্র বল কাজ করছে দেখতে পাচ্ছ এদিকে, কত অক্ষাংশে আছে, থিটা অক্ষাংশে। তাহলে এই অপকেন্দ্র বলের ওজনের ঠিক বিপরীতে একটা উপাংশ থাকবে এই দিকে, দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও অনুরূপ কোণ থিটাই হবে। তাহলে অপকেন্দ্র বলের এই উপাংশটা কত হবে, এম ওমেগা স্কোয়ার স্মল আর কস থিটা। দেখো এই উপাংশটা ঠিক ওজন mg এর বিপরীতে কাজ করছে, অর্থাৎ আমাদের ওজনকে কমিয়ে দিচ্ছে। তাহলে আমাদের আপাত ওজন ডাব্লিউ ড্যাশ সমান কী হচ্ছে, অরিজিনাল ওজন থেকে অপকেন্দ্র বলের এই উপাংশটা বাদ, এম ওমেগা স্কোয়ার স্মল আর কস থিটা। এবার যদি আমরা স্মল আরকে না রাখতে চাই, এই ত্রিভুজটা দেখো, ধরো এই বিন্দুটার নাম পি, ও ত্রিভুজ ও ড্যাশ পি, খেয়াল করো এই যে এই ত্রিভুজটা সেট করছি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজে দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু ওই থিটাই হবে, বিপরীত কোণ। এটা কত, স্মল আর। আর এই অতিভুজটা কত, এটাও পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে থিটার কোণের রেসপেক্টে স্মল আরটা ভূমি, আর এটা অতিভুজ। ভূমি আর অতিভুজ নিয়ে কসের ফর্মুলা, তাহলে কস থিটা সমান কি হচ্ছে, ভূমি মানে স্মল আর, অতিভুজ মানে ক্যাপিটাল আর। তাহলে স্মল আর সমান লিখছি ক্যাপিটাল আর কস থিটা। সেটা যদি এখানে বসায় তাহলে কি হচ্ছে, ডাব্লিউ ড্যাশ সমান এম জি মাইনাস এম
ওমেগা স্কোয়ার স্মল আর এর বদলে ক্যাপিটাল আর কস থিটা, আর অলরেডি এটা কস থিটা আছে, তাহলে কস স্কোয়ার থিটা। তাহলে এটা যদি এম কমন নিই, এম ইন্টু জি মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস স্কোয়ার থিটা। এই গেল আপাত ওজনের রাশিমালা। তাহলে পৃথিবী ঘুরলে পারে সব জায়গায় আমাদের ওজন কিন্তু সমান হবে না। যদি আমরা নিরক্ষীয় তলে থাকি, নিরক্ষীয় তলে মানে নিরক্ষরেখা বরাবর যদি থাকি, তাহলে অক্ষাংশ কি হচ্ছে 0 ডিগ্রি। সেক্ষেত্রে আপাত ওজন ডাব্লিউ ড্যাশ কী হবে, এম ইন্টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, কারণ কস থিটা কত, কস থিটা তো 0, কস থিটা মানে কস 0 তো 1, অর্থাৎ নিরক্ষরেখায় হ্রাসটা সর্বোচ্চ, কসের মান ম্যাক্সিমাম, তাহলে ওমেগা স্কোয়ার আর এটাই হচ্ছে এই টার্মটার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে সব থেকে বেশি হ্রাস হচ্ছে কোথায়, নিরক্ষরেখায়। আর আমরা যদি মেরুতে থাকি, তাহলে থিটা কত 90 ডিগ্রি, কস 90 কত 0, তাহলে ডাব্লু ড্যাশ সমান কি হচ্ছে এম জি, মানে অরিজিনাল ওজন কোথায় ফিল করব, মেরুতে। তাহলে আমাদের সব থেকে ওজন কম হবে নিরক্ষরেখায়, সব থেকে বেশি হবে মেরুতে। তাহলে যদি পড়াশোনা না হয় তাহলে এই ব্যবসাটা করলে ভালো হবে। কি ভালো হবে না, নিরক্ষরেখা থেকে মাল কিনে মেরুতে গিয়ে বেচতে হবে। কাদের বেচবে সেটাই বড় কথা। তাহলে আশা করি পৃথিবীর ঘূর্ণনের জন্য যে আমাদের ওজন সবসময় সেম থাকছে না, তোমরা বুঝতে পেরেছো কোথায় গেলে অরিজিনাল ওজন হবে না, এই মেরু দেশে গেলে। আর কোথায় ওজনের হ্রাস সর্বোচ্চ, নিরক্ষরেখায়। তাহলে ওজন বেড়ে গেলে নিরক্ষরেখায় বাস করায় আশা করি ভালো হবে। তা এগুলো মেন টপিক। এছাড়াও বইয়ে আরও অনেক কিছু আছে, যেমন পৃথিবীর মেরুদেশ চাপা হওয়া, ঠিক একই কারণ, পৃথিবী তো ঘুরছে, ঘুরলে পারে কী হবে, কোন জায়গাটা সবচেয়ে বেশি বৃত্তপথে ঘুরছে, এই যে ছবি দেখলেও বুঝতে পারবা। নিরক্ষরেখার বরাবর বস্তুগুলো সব থেকে বেশি ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, ফলে ওরা বেশি অপকেন্দ্র বল ফেস করছে। জন্মলগ্নে পৃথিবী গলিত ছিল, ওরা বেশি অপকেন্দ্র বলের জন্য উপাদানগুলো একটু বাইরের দিকে চলে এসছে, ভিতরে ফাঁকা স্থানের সৃষ্টি হচ্ছে, সেটা পূরণ করবে এই মেরুদেশের বস্তুগুলো। ওই জন্য পৃথিবীর মেরুদেশ চাপা আর নিরক্ষীয় তল স্ফীত। তা চ্যাপ্টারের মেন বিষয়গুলো এখানেই শেষ হলো। ভালো করে পড়ে নিয়ে তোমরা প্রচুর ম্যাথ প্র্যাকটিস করবে। ম্যাথ প্র্যাকটিস না করলে কিন্তু বিষয় ক্লিয়ার হয় না। এবং তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।